তো তাকে আধুনিক অভিজ্ঞতা প্রধান প্রবক্তাও বলা হয়। কাকে? না, জন লককে। আমরা দেখছি যে জন লক তিনি আ ইংল্যান্ডের একজন দার্শনিক এবং তিনি হচ্ছে আধুনিক অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা। তিনি বলছেন যে মানুষের সমস্ত জ্ঞানের উৎস হলো অভিজ্ঞতা। মানুষের সমস্ত জ্ঞানের উৎস কি? না, অভিজ্ঞতা। এবার তার যে বইগুলো খুব গুরুত্বপূর্ণ, যে বইগুলো থেকে তার দর্শন সম্পর্কে আমরা জানতে পারি, সেটা হচ্ছে তার অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট, এ লেটার কনসার্নিং টলারেশন। এই বইগুলোর মধ্যে আরেকটা বই রয়েছে, সেই বইটা অতটা গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে সাম থটস কনসার্নিং এডুকেশন। তো এই বইগুলোর মধ্যে আমি যে ৪ টা বই বললাম, এই ৪ টা বইয়ের মধ্যে তার যে বইটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তো এই বইটা খুব গুরুত্বপূর্ণ লকের, কারণ পরীক্ষায় কিন্তু এই বইটার নাম জিজ্ঞাসা করা হয় এবং লকের দর্শন সম্পর্কে আমরা যেটুকু জানি সেটা কিন্তু এই বইটা পড়েই আমরা জানি। বইটার নাম কি? অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। আমরা তাহলে দেখলাম যে লক একজন ইংল্যান্ডের দার্শনিক, ইংরেজ দার্শনিক। তিনি হচ্ছে আধুনিক অভিজ্ঞতাবাদের প্রবক্তা এবং দেখলাম যে তার বইগুলো কি। এবার প্রথম কথা হচ্ছে, যেহেতু আমরা আজকে অভিজ্ঞতাবাদ প্রথম পড়ছি, তো প্রশ্ন হচ্ছে যে এই অভিজ্ঞতাবাদটা কি? দেখো, অভিজ্ঞতাবাদ বা ইম্পিরিসিজম শব্দটির অর্থ হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করা। অভিজ্ঞতা মানে এম্পিরিসিজম, ইংরেজি শব্দটা। তার মানে হচ্ছে কি না, অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করে। এবার প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতাটা কি? আমরা তো দর্শনের ভাষায় শুধু অভিজ্ঞতা অভিজ্ঞতা শুনি, তো এই অভিজ্ঞতা মানে এটা কি? অভিজ্ঞতা মানে হচ্ছে যেটাকে আমি দেখে শিখছি, যেটাকে শুনে শিখছি, যেটাকে ছুঁয়ে আমি শিখছি, যেটার আমি স্বাদ নিয়ে শিখছি, যেটাকে আমি গন্ধ নিয়ে শিখছি। মানেটা হলো এই যে ৫টি ইন্দ্রিয়ের সাহায্যে জ্ঞান অর্জনের যে প্রধান মাধ্যম, সেটাকেই হচ্ছে অভিজ্ঞতা বলছে। বুঝতে পারছি তাহলে অভিজ্ঞতাটা কি? এইবার তাহলে লক তো একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি অভিজ্ঞতাবাদের প্রবক্তা। এবার তিনি সহজাত ধারণা সম্পর্কে তার দর্শনের শুরুতেই আমাদের কিন্তু এই সহজাত ধারণা তত্ত্ব, তিনি যে সহজাত ধারণাকে খণ্ডন করেছে সেই তত্ত্ব আমাদের পড়তে হয়। তাহলে সহজাত ধারণা কি সেটা আমাদের জানতে হয়। সহজাত ধারণা বলতে বোঝায় এমন কিছু ধারণা যা মানুষের মনে জন্ম থেকেই থাকে। আমরা কিন্তু বুদ্ধিবাদ পড়ার পরে অভিজ্ঞতাবাদ পড়ছি। তাহলে বুদ্ধিবাদ পড়তে গিয়ে আমরা দেখেছি যে সমস্ত বুদ্ধিবাদী দার্শনিকরা যথার্থ জ্ঞানের একমাত্র উৎস হিসেবে, হ্যাঁ, এবং যথার্থ নিশ্চিত জ্ঞানের উৎস হিসাবে কিন্তু তারা সহজাত ধারণার কথা তিনি বলছেন, সকলে বলছি বুদ্ধিবাদীরা। কিন্তু বুদ্ধিবাদের পর যখন অভিজ্ঞতাবাদ পড়ছি আমরা লক, সেখানে দেখছি যে লক সেই সহজাত ধারণাকে কিন্তু স্বীকার করছেন না। তো স্বীকার করছেন না সেই বিষয়টা বলতে গিয়ে আগে তো আমাদের বলতে হবে যে সহজাত ধারণাটা কি, বা সহজাত ধারণাটা কেন স্বীকার করছে না, হ্যাঁ, সেগুলো তো বলতে হবে। তাহলে আগে সহজাত ধারণাটা কি বলে নিই। না, সহজাত ধারণা হচ্ছে এমন কিছু ধারণা যা মানুষের মনে জন্ম থেকেই থাকে। বিশেষ করে বুদ্ধিবাদী দার্শনিকরা মনে করতেন মানুষ জন্ম থেকেই হুম ঈশ্বর, আত্মা, নৈতিকতা, এই সমস্ত যে কিছু মৌলিক সত্য রয়েছে, হ্যাঁ, যেগুলো কিন্তু মানুষকে শেখাতে হয় না, এইগুলো জন্মের সাথে সাথে মানুষ পায়। কিন্তু প্রশ্ন হচ্ছে লক কি এই সহজাত ধারণাকে মেনেছে? না, লক হচ্ছে এই সহজাত ধারণাকে মানেনি। লক এর মতের বিরোধিতা করেন, মানে এই সহজাত ধারণার বিরুদ্ধে তিনি বিরোধিতা করেন। তিনি বলেন মানুষ জন্মের সময় কিছু জানে না, অর্থাৎ যখন মানুষ জন্মগ্রহণ করে, হ্যাঁ, তখন কিন্তু মানুষের মনে কিছু থাকে না,
মানুষ তার মনের মধ্যে কিছু নিয়ে জন্মগ্রহণ করে না। তো লকের এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা টেবুলা রাসা বা ব্ল্যাঙ্ক স্টেট, হ্যাঁ, থিওরি নামে পরিচিত বা অলিখিত সাদা কাগজ নামে পরিচিত। তাহলে আমরা একটা নতুন শব্দ লকের দর্শনে পেলাম কি না টেবুলা রাসা। টেবুলা রাসা মানেটা কি না যেটার মানে হচ্ছে কি ব্ল্যাঙ্ক স্টেট একটা স্লেট, একটা হচ্ছে কি না অলিখিত একটা স্লেট, যেটার মধ্যে এখন কিছু লিখা হয়নি, যেটাকে শূন্য পট বলা হয়, যেটাকে সাদা খাতা বলা হয়। হ্যাঁ, তাহলে লক বলছেন জন্মের সময় আমাদের মনটা থাকে কিরকম, এরকম জন্মের সময় আমাদের একটা সাদা খাতার মতো থাকে, হ্যাঁ, মনটা। পরে সেটা অভিজ্ঞতার মাধ্যমে সমস্ত জ্ঞান কিন্তু আমরা অর্জন করি। এবার লক কেন বলেছেন যে জন্মের সময় আমাদের যে মন সেটা সাদা অলিখিত কাগজের মতো থাকে, সেটাতে কোনো সহজাত ধারণার আ বলে কোনো ধারণা আমরা নিয়ে জন্মগ্রহণ করি না। কেন বলছে লক এই কথাটা? লক কিন্তু বিভিন্ন যুক্তির সাহায্যে ১ম এই অভিজ্ঞতাবাদী দার্শনিক লক তিনি বুদ্ধিবাদী দার্শনিকদের যে ভিত্তি সহজাত ধারণা, সেটাকে কিন্তু তিনি যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করার চেষ্টা করছেন। তোমরা সকলে শুনতে পাচ্ছ? ব্যাস ঠিক আছে। ঠিক আছে। তাহলে তিনি এই সহজাত ধারণাকে খণ্ডন করতে গিয়ে ১ম এ আ তিনি যে যুক্তি দিচ্ছেন, তিনি বলছেন যে কোনো ধরনের ইউনিভার্সাল কনটেন্ট নেই। তিনি রিফিউটেশন অফ ইননেট আইডিয়া এইটাকে রিভিল করতে গিয়ে, এটাকে তিনি বোঝাতে গিয়ে তিনি বলছেন যে সহজাত ধারণা বলে না কিছু নেই। না মানে কেন? ১ম যুক্তিতে বলছেন না সার্বজনীন সম্মতির অভাব। অর্থাৎ লক বলেন যদি সহজাত ধারণা সত্যি হতো, অর্থাৎ সত্যি থাকতো, তাহলে পৃথিবীর সব মানুষ একই বিশ্বাস করত। কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। কিরকম বলতো? যেমন যদি বলছে যদি সহজাত ধারণা বলে কিছু থাকতো, তাহলে ভারতে অনেক ধরনের ধর্ম আছে। জাপানে আবার অন্যরকম তার বিশ্বাস, আফ্রিকায় আবার অন্যরকম বিশ্বাস, তাই না? তাহলে এই যে ধর্মের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, তাহলে কি হলো? আমাদের দেশে অন্যরকম, জাপানে অন্যরকম, চীনে অন্যরকম, আফ্রিকাতে অন্যরকম, তাই না? তাহলে সবাই কিন্তু একইভাবে কিন্তু ঈশ্বরকে মানে না। তাই এই যে সহজাত ধারণা, এরকম ধারণা বলে কোনো ধারণা থাকতে পারে না। যদি সহজাত ধারণা বলে কোনো ধারণা থাকতো, সেটা ইউনিভার্সালি সকলের মনে সমানভাবে থাকতো, তাই না? কিন্তু সেটা কি থাকে? থাকে না। তাহলে এই যুক্তির সাহায্যে তারা মানে লক প্রমাণ করার চেষ্টা করলো যে সহজাত ধারণা বলে কোনো ধারণা নেই। দ্বিতীয় যুক্তিটা কি? না দ্বিতীয় যুক্তিতে তিনি বলছেন শিশু ও আ মানসিকভাবে অক্ষমদের মধ্যে কিন্তু এই সহজাত ধারণা থাকে না। আমি যে স্লাইডটা শো করাচ্ছি এটার মধ্যে কিন্তু সব আছে। এখানে জাস্ট পয়েন্ট গুলো আছে, হ্যাঁ? কিন্তু সেইগুলো তো আমি এলাবোরেট করছি। তো এই দ্বিতীয় যুক্তিতে বলা হচ্ছে কি যে শিশুর এবং যারা অবোধ, হ্যাঁ, তাদের উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে। বলছে একটা যদি ২ বছরের শিশুকে জিজ্ঞাসা করা হয় যে ঈশ্বর কি, সে কিন্তু কিছু বলতে পারবে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় আত্মা কি, সে কিন্তু কিছু বলতে পারবে না, তাই না? তাহলে যদি এইগুলো জন্মগত হতো, অর্থাৎ জন্মের সাথে সাথে মানুষ যদি নিয়ে জন্মগ্রহণ করতো, হ্যাঁ, সহজাত ধারণাকে নিয়ে যদি জন্মগ্রহণ করতো, তাহলে শিশুকে, হ্যাঁ, যদি ঈশ্বর আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, তাহলে কিন্তু জিজ্ঞাসা করা হলে তারা কিন্তু বলে দিতে পারতো। কিন্তু তারা তো বলতে পারে না। হ্যাঁ, যারা হচ্ছে অবোধ, যারা অজ্ঞ, তাদেরকে পাগল, তাদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু বলতে পারে না। এর দ্বারা প্রমাণিত হয় সহজাত ধারণা বলে কিছু নেই। তৃতীয় যুক্তিতে বলা হচ্ছে কি না অচেতন ধারণা, হুম, অচেতন ধারণা সহজাত নয়। অচেতন ধারণা মানে এটাকে অজানা ধারণা। মানে অজানা ধারণাটা কিন্তু সহজাত হতে পারে না। মানে কি রকম? বলছে যদি কোনো ধারণা মানুষের মনে থাকে, তাহলে সে অন্তত জানবে যে সেটি তার মনে আছে। কিন্তু অনেক ধারণা সম্পর্কে মানুষের কোনো ধারণা থাকে না। অর্থাৎ যদি তোমার মনে কোনো সহজাত ধারণা থেকে থাকে, যদি কোনো ধারণা, হ্যাঁ, অর্থাৎ সহজাত ধারণা বলে যদি কোনো ধারণা তোমাদের মনে থেকে থাকে, তাহলে তুমি তো জানতে পারবে যে এই ধারণাটা তোমার মনের সহজাত, তাই না? বলছে অনেক মানুষের
মনে কিন্তু অনেক ধরনের ধারণা থাকে। কিন্তু তার মধ্যে কোনটা সহজাত ধারণা সেই বিষয় সম্পর্কে অর্ধেক মানুষই জানে না যে কোনটা সহজাত ধারণা। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে সেগুলো কিন্তু সহজাত ধারণা নয়, জন্মগত ধারণা নয়। এবং চতুর্থ যুক্তিতে বলছে যে অভিজ্ঞতাই হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। এবং এই যে লক বলছে যে মানুষের যে সমস্ত ধারণা সেটা আসে কিন্তু দুটি জানালা বেয়ে, দুটি পথ বেয়ে। সেই দুটি পথ কি? একটা সেনসেশন আর একটা রিফ্লেকশন। সেনসেশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেটা ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান হয় সেটা সেনসেশন। আর রিফ্লেকশনটা কি? না, নিজের মন নিয়ে যেটা চিন্তা করা, সুখ দুঃখ ব্যথা বেদনা এইগুলোকে জানতে পারি আমরা রিফ্লেকশনের মাধ্যমে। বলছে সমস্ত জ্ঞান কিন্তু এই সেন্সেশন এবং রিফ্লেকশন দিয়ে হয়। তাই সহজাত ধারণা বলে কোনো ধারণা নেই। আবার এই যে সহজাত ধারণা সেটা সার্বজনীন স্বীকৃতি মানেই কিন্তু জন্মগত নয়। অর্থাৎ কোনো ধারণা যদি সার্বজনীন স্বীকৃত হয় মানে সকলের মনে রয়েছে, তাই বলে সেই ধারণাকে সহজাত ধারণা বলা যাবে না। হ্যাঁ, কি রকম? যেমন ধরো পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করে যে সত্য কথা বলা ভালো, হ্যাঁ কি না? সত্য কথা বলা ভালো সকলেই মানে এবং এই ধারণাটা সকলের মনে আছে। কিন্তু এ থেকে কি প্রমাণ হয় যে এই ধারণাটা সহজাত? তাই না? লক বলছে যে এই যে ধারণাটা এটা শিক্ষা, এটা সমাজ এবং অভ্যাস এবং পরিবার পরিবেশের ফল থেকে এই ধারণাটা উৎপন্ন হয়। তাহলে যে ধারণা সকলের মনে সমানভাবে রয়েছে, হ্যাঁ, সে ধারণা যদি সার্বজনীন হয় যেমন আগুনের ধারণা, হ্যাঁ, সেটা সবার মনে সমানভাবে রয়েছে, হ্যাঁ, থাকলেও সেই ধারণাটা কিন্তু সহজাত ধারণা বলা যাবে না। আবার লক বলছেন যে নৈতিকতার পার্থক্যের যুক্তিতে তিনি বলছেন যে একটি দেশ, হ্যাঁ, একটা দেশের যেটা ভালো অন্য দেশে কিন্তু সেটা আবার খারাপও হতে পারে। যে জিনিসটা আমার দেশে ভালো সেটা অন্য দেশে খারাপ হতে পারে। বলছে এই নৈতিকতার ধারণা যদি জন্মগত হতো তাহলে কিন্তু সমস্ত দেশের নৈতিকতা এক হতো, কিন্তু বাস্তবে তা হয় না। তাই নৈতিকতা কিন্তু সহজাত নয়। হ্যাঁ, তো এইভাবে আমরা দেখছি যে লক তার দর্শনে, তার দর্শন বলতে তার বইতে, কোন বইতে? অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে তিনি প্রথমেই সহজাত ধারণাকে তিনি খণ্ডন করলেন। হ্যাঁ, তিনি সহজাত ধারণাকে স্বীকার করলেন না। যে সহজাত ধারণা নাকি বুদ্ধিবাদী দার্শনিকদের জ্ঞানের মূল ভিত্তি, সেটাকে তিনি খণ্ডন করলেন। এরপর তোমাদের জানতে হবে যে আ তিনি আইডিয়া বলতে, ধারণা বলতে তিনি কি বুঝিয়েছেন সেটা আমরা এবার পড়ব। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে লক কোন দেশের দার্শনিক ছিল, তার লেখা বইগুলি কি, কি? তিনি জন্মের সময় আমাদের মন যে সাদা অলিখিত কাগজ সেটা বলছে এবং তিনি সহজাত ধারণাকে মানছেন না সেটা খণ্ডন করতে গিয়ে বিভিন্ন যুক্তি দিয়েছে। তিনি বলছেন আমাদের জ্ঞান হয় দুটি পথ বেয়ে, সেন্সেশন এবং রিফ্লেকশন, সেটা আমি বললাম। এরপরে আমাদের বলতে হবে যে ধারণা, লক ধারণা বলতে কি বলছেন বা কি বুঝিয়েছেন সেটা। ধারণাটা কি লকের মতে? লকের মতে ধারণা হচ্ছে আ কি? না, চিন্তা করার সময় আমাদের মনের সামনে যে বিষয় বা মানসিক প্রতিরূপ উপস্থাপিত হয় তাকেই কিন্তু আইডিয়া বা ধারণা বলা হয়। যদি বিষয়টা সহজভাবে বলি যে মনে যে ছবি বা চিন্তা বা ধারণা তৈরি হয় সেটাকে কিন্তু আইডিয়া বলি। কিরকম? না, যদি আমি বলি যে গোলাপ, গোলাপ বলার সঙ্গে সঙ্গে তোমাদের মনে একটি ফুল, তার লাল রং, তার সুন্দর গন্ধ, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমাদের মনে তৈরি হবে, সেটাই হচ্ছে আইডিয়া। এবং লক সমস্ত জ্ঞানের, হ্যাঁ, ভিত্তি হিসাবে তিনি বলেন এই আইডিয়ার ওপরে কিন্তু সমস্ত জ্ঞান কিন্তু প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো আম আগে কিন্তু ধারণা তৈরি হবে, তারপর সেই ধারণা থেকে জ্ঞান তৈরি হবে। লক কি বলছেন? যে আগে কিন্তু না সমস্ত লক বলছেন সমস্ত জ্ঞান হচ্ছে ধারণা থেকে, হ্যাঁ, আ উৎপন্ন হয়। অর্থাৎ ধারণাটা হচ্ছে আগে তৈরি হবে তারপর থেকে জ্ঞান হবে। তাহলে ধারণা না হলে কিন্তু আমার জ্ঞান হতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে লক বলছে তাহলে জ্ঞানটা হয় কার সাহায্যে? ধারণার সাহায্যে। কিন্তু এই ধারণাটার অরিজিনটা কোত্থেকে হয়? ধারণাটার উৎস কোত্থেকে হয়? তাহলে লকের মধ্যে ধারণা কিন্তু জ্ঞান কিন্তু আমাদের ধারণার মধ্যে থেকে হয়। ক্লিয়ার? কিন্তু এই যে
ধারণার মধ্যে থেকে যে জ্ঞান হয়, তাহলে ধারণাটা কোত্থেকে উৎপত্তি হয়? কোত্থেকে ধারণা উৎপত্তি হয়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লক বলছেন যে ধারণা কোত্থেকে আসে সেটা বলতে গিয়ে বলছি ধারণা আসে অভিজ্ঞতা থেকে। অর্থাৎ সমস্ত ধারণার উৎস হলো এই অভিজ্ঞতা। আবার এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আবার ২ টা উৎস রয়েছে। হ্যাঁ? সেই অভিজ্ঞতার কটা উৎস? ২ টা উৎস। কি, কি? একটু আগেই আমি বলেছি। কি? সেনসেশন যেটাকে বলছে ইন্দ্রিয় অনুভূতি, যেটাকে বলা হয় সংবেদন। হ্যাঁ? তাহলে এই যে সেনসেশন বা ইন্দ্রিয় অনুভূতি, এটার দ্বারা কিন্তু বাহ্যিক জগৎ থেকে আমাদের জ্ঞান আসে। বাহ্যিক জগৎ থেকে। বাহ্যিক জগৎ থেকে মানে? বাহ্যিক জগৎ থেকে মানে যেটা আমি চোখ দিয়ে দেখছি, যেটা আমি কান দিয়ে শুনছি, যেটা নাক দিয়ে গন্ধ পাচ্ছি, যেটা জিহ্বা দিয়ে আমি স্বাদ পাচ্ছি, যেটা ত্বক দিয়ে আমি স্পর্শ অনুভব করছি, এইগুলোকে বলছি কিন্তু সেনসেশন। হুম? আর তাহলে আমি যে কোনো জিনিস মিষ্টি লাগে, কোনো জিনিসের রং, কোনো জিনিসের গন্ধ পাই, সেইগুলো তাহলে সেনসেশন। আর রিফ্লেকশন বা অন্তর্বেদনটা কি? না, নিজের মনের কাজ সম্পর্কে চিন্তা করাকে। অর্থাৎ আমি ভাবছি, আমি আনন্দিত হচ্ছি, আমি দুঃখিত হচ্ছি, আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি, অর্থাৎ মানসিক যাবতীয় বিষয়বস্তু, সেই বিষয়ের জ্ঞান কিন্তু হয় আমার রিফ্লেকশনের সাহায্যে বা অন্তর্বেদনের সাহায্যে। তাহলে লকের মত অনুসারে আমাদের জ্ঞান হয় ধারণার মাধ্যমে, কিন্তু সেই ধারণাটা আসে কোত্থেকে? অভিজ্ঞতার থেকে। এবার এই যে ধারণা, সেই ধারণার উৎপত্তিটা হয় কোত্থেকে? না, সেনসেশন এবং রিফ্লেকশনের সাহায্যে। এবার তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে সেনসেশন এবং রিফ্লেকশনের পার্থক্য কি? কি বলবে? না, বাইরের জগৎ থেকে যেটা আসে সেটা সেনসেশন, আর নিজের মন থেকে যেটা পাই সেটা হচ্ছে রিফ্লেকশন। সেনসেশন হচ্ছে কি না, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে ইত্যাদির মাধ্যমে যেটা পাই সেটা সেনসেশন, অর্থাৎ বাহ্যিক অভিজ্ঞতা হচ্ছে সেনসেশন, এবং আভ্যন্তরীণ যে অভিজ্ঞতা সেটা হচ্ছে কি না রিফ্লেকশন। এবার লক কি বলছেন, তাহলে আমাদের জ্ঞান কার মধ্যে দিয়ে হয়? না, ধারণার মধ্যে দিয়ে হয়। ক্লিয়ার? বোঝাতে পারছি? জ্ঞান কার মধ্যে দিয়ে হয়? ধারণার মধ্যে দিয়ে হয়। তাহলে জ্ঞান যে ধারণার মধ্যে দিয়ে হয়, সেই ধারণাটাকে লক কিন্তু আবার ২ ভাগে ভাগ করেছে। একটা সরল ধারণা যেটাকে বলছে সিম্পল আইডিয়া, আর একটা হচ্ছে কমপ্লেক্স আইডিয়া যেটাকে বলছে জটিল ধারণা। এইগুলো কিন্তু এবার একটু, একটু করে জানতে হবে। সরল ধারণাটা কি? সরল ধারণাটা কি? দেখো, সরল ধারণা হচ্ছে যে ধারণাকে আর ছোট করা যায় না, মানে আর বিশ্লেষণ করলে, আর ভাঙলে যাকে পায় না। এই সরল ধারণা হচ্ছে জ্ঞানের সবথেকে মৌলিক অংশ। হ্যাঁ? বলছে মানুষ কিন্তু এইগুলোকে তৈরি করতে পারে না। এই যে সরল ধারণা না, এই সরল ধারণাকে মানুষ তৈরি করতে পারে না। মানে এই সরল ধারণাটা গঠনের ক্ষেত্রে মন কিন্তু নিষ্ক্রিয় থাকে। হুম? আর শুধু অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু এই সরল ধারণাটাকে গ্রহণ করা যায়। এবার এই সরল ধারণাটা কিরকম? কিরকম উদাহরণ? যেমন ধরো আমি কোনো জিনিস সাদা, কোনো জিনিস কালো, কোনোটা ঠান্ডা, কোনোটা গরম, কোনোটা মিষ্টি, কোনোটা তিক্ত, কোনোটা নরম, কোনোটা শক্ত, এই যে বিষয়গুলোর যে আমার জ্ঞান হচ্ছে, এইগুলো কিন্তু না মন কিন্তু সক্রিয় অবস্থায় গ্রহণ করে না। সরাসরি মন গ্রহণ করে নেয়। এই ধারণাটা হচ্ছে সিম্পল আইডিয়া বা এটাকে বলা হয় সরল ধারণা। হুম? এবার সরল ধারণা হতে গেলে এর কিন্তু কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। কি? না, সরল ধারণা হতে গেলে তাকে, সেই ধারণাটাকে কিন্তু আর ভাগ করা যাবে না। শুনতে পাচ্ছ তোমরা? একটু জানাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা? না, না, একটু সমস্যা হচ্ছিল এই কারণে, কারণ ওয়াইফাই সঙ্গে কানেক্ট ছিল, তো মানে কারেন্টটা চলে গেছে, যার কারণে ওয়াইফাই এর সমস্যা, এই কারণে আবার নেট কানেক্ট করলাম। আচ্ছা, যাই হোক। শুনতে পাচ্ছ এবার সকলে? হ্যাঁ। এবার এবার সরল ধারণা আমরা পড়ছি। দেখো, সরল ধারণা হতে গেলে তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কি বৈশিষ্ট্য থাকতে হবে? দেখো, সরল ধারণা হতে গেলে সেই ধারণাটাকে এমন হতে হবে যেটাকে আর ভাগ করা যাবে না। হুম? এবং যে ধারণাটা আসবে কোত্থেকে? না, অভিজ্ঞতা থেকে। এবার সরল ধারণা হচ্ছে সেইটা হবে যেটাকে কি মন শুধু গ্রহণ করবে, এবং যে ধারণাটাকে গ্রহণ করার ক্ষেত্রে মন কি থাকবে? নিষ্ক্রিয় থাকবে। তাহলে সরল ধারণার বৈশিষ্ট্য কি? না, সরল ধারণার বৈশিষ্ট্য হলো মন এই ধারণাটাকে গ্রহণ করার জন্য নিষ্ক্রিয় থাকবে। ক্লিয়ার? মানে প্যাসিভ থাকবে, অ্যাক্টিভ নয়। মন হচ্ছে সেই ধারণাগুলোকে সরাসরি গ্রহণ করবে।
এবং এই সরল ধারণা আসবে কোত্থেকে? অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসবে। আর সরল ধারণা এমন ধারণা হবে যেটাকে কিন্তু আর ভাগ করা যাবে না। আর সরল ধারণার উদাহরণ হিসেবে আমি কি বলেছি? এই যে উদাহরণগুলো বললাম না আমি? সাদা, কালো, ঠান্ডা, লাল, গরম, মিষ্টি, তিক্ত এইগুলো যেগুলো সরাসরি চলে আসছে সেটা সরল ধারণা। ক্লিয়ার? সরল ধারণা বুঝতে কারোর কোনো অসুবিধা নেই? এরপরে তিনি কমপ্লেক্স আইডিয়া বা জটিল ধারণা সম্পর্কে কি বলছে? এবার জটিল ধারণা হচ্ছে যেমন ধরো আমি বলি যে জটিল ধারণা বলতে বোঝায় যে যেমন ধরো মানুষ, একটা সহজ সাধারণ উদাহরণ দিই। যেমন ধরো মানুষ। এটা কিন্তু এটা একটা কিন্তু সিম্পল আইডিয়া নয়। মানুষ যখন আমি কথাটা বলছি না মানুষ, এই মানুষের ধারণাটা কিন্তু কোনো সরল ধারণা নয়। না কেন ধারণা নয়? মানুষ বলতে কিন্তু অনেক কিছুকে বোঝায়। অনেক কিছুর সমন্বয়কে বোঝায় নাকি? না মানুষ বলতে দেহ, তার রং, তার উচ্চতা, তার চলাফেরা, তার চিন্তা, হ্যাঁ? সে যে ভাষায় কথা বলছে সেই ভাষা, তাই না? তাহলে এইগুলোর সমষ্টি হচ্ছে কি? না মানুষ। তাহলে মানুষ এটা কিন্তু কোনো সাধারণ ধারণা নয়। এটা আ বা সিম্পল আইডিয়া নয়, এটা কমপ্লেক্স আইডিয়া। অর্থাৎ অনেকগুলো সিম্পল আইডিয়া মিলে বা সরল ধারণা মিলে যে ধারণাটা তৈরি হয় সেটাকে বলা হয় কমপ্লেক্স আইডিয়া। বোঝাতে পারছি? এবার এই কমপ্লেক্স আইডিয়া হতে গেলে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমি কমপ্লেক্স আইডিয়া বলবো? না, অনেকগুলো সরল ধারণাকে যুক্ত করে তৈরি হতে হবে এবং মন কিন্তু নিজে এগুলোকে তৈরি করে। ক্লিয়ার? আর এই যে জটিল ধারণা, সেই জটিল ধারণা গঠনের ক্ষেত্রে মন কিন্তু থাকবে সক্রিয়। হুম? এবার এই যে এই জটিল ধারণা গঠনের ক্ষেত্রে মন সক্রিয় থাকবে এবং এই জটিল ধারণা গঠনের ক্ষেত্রে অনেকগুলো ছোট, ছোট সরল ধারণাগুলোকে একত্রিত করে মন জটিল ধারণা গঠন করবে। এবার এই জটিল ধারণার উদাহরণ কি? না আমি জাস্ট বললাম যে মানুষের উদাহরণ, আমি বললাম কোনো আম দেখেছি সেই আমের উদাহরণ, আমি কোনো বা টেবিল দেখেছি সেই টেবিলের উদাহরণ। এইগুলো হচ্ছে কি? না জটিল ধারণা। এইগুলো হচ্ছে সরল ধারণাগুলোকে যুক্ত করে জটিল ধারণা গঠন করা হচ্ছে। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা তুমি বলো তো সরল ধারণা আর জটিল ধারণা মধ্যে পার্থক্য কি? তুমি কি বলবে? না, সরল ধারণা হচ্ছে একটা একক ধারণা, সিম্পল আইডিয়া, একটা একক ধারণা। আর জটিল ধারণা কি? না অনেকগুলো সরল ধারণাকে যুক্ত করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জটিল ধারণা। সরল ধারণা কি? সরল ধারণা হচ্ছে মন সরাসরি গ্রহণ করে। আর জটিল ধারণা কি? না জটিল ধারণা মন সরাসরি গ্রহণ করে না। জটিল ধারণাটাকে মন তৈরি করে। আর কি? না সরল ধারণা গ্রহণের ক্ষেত্রে মন থাকে নিষ্ক্রিয়। আর জটিল ধারণার ক্ষেত্রে মন থাকে সক্রিয়। আর কি? না আর হচ্ছে সরল ধারণাকে যদি বিশ্লেষণ করি তাকে কিন্তু আর পাওয়া যায় না। অন্য কোনো ধারণা পাওয়া যায় না। কিন্তু যদি আমি জটিল ধারণাকে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমি অনেকগুলো সিম্পল আইডিয়া বা সরল ধারণা কিন্তু আমি পাবো। ক্লিয়ার? বোঝাতে পারছি? তাহলে সরল ধারণা কি, জটিল ধারণা কি এটা আমরা বুঝলাম। এইবার কিন্তু আমাদের পড়তে হবে যে এই যে সরল ধারণা জটিল ধারণার কথা বলছি না সেখানে কিন্তু জটিল ধারণার অনেকগুলো উদাহরণ আছে। সেইগুলো আমাদের স্টেপ বাই স্টেপ পড়তে হবে। কি? না এই ধরো মুডস এর উদাহরণ, মুড, সাবস্ট্যান্স, হ্যাঁ, রিলেশন এইগুলো সব জটিল ধারণা। এইগুলো আমাদের জানতে হবে। তাহলে এইগুলো আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে। প্রথমেই বলি যে এই যে কমপ্লেক্স আইডিয়া বা জটিল ধারণা তাহলে সেটা কি? না সেটা হচ্ছে কমপ্লেক্স আইডিয়া হলো এমন এক ধারণা যেটা অনেকগুলো সিম্পল আইডিয়া একত্রিত হয়ে তৈরি হয়। এখানে মানুষের মন কি থাকে? সক্রিয়ভাবে কাজ করে। ক্লিয়ার? এবার এই যে কমপ্লেক্স আইডিয়া না, এই যে জটিল ধারণা এটার কিন্তু ৩ টা ভাগের কথা লক বলেছে। কি, কি? একটা হচ্ছে মোড, একটা হচ্ছে সাবস্ট্যান্স আর একটা হচ্ছে রিলেশন। এইগুলো হচ্ছে সব জটিল ধারণা। তো এইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানবো যে মোড বলতে তিনি কি বুঝিয়েছেন, সাবস্ট্যান্স বলতে কি বুঝিয়েছেন, রিলেশন বলতে কি বুঝিয়েছেন, এইগুলো কি করে জটিল ধারণা সেইগুলো জাস্ট একটু করে জানবো। প্রথমেই বলি কি মোডস মানে কি? মোড মানে হচ্ছে আমরা জানি যে পত্যাংশ। মোড মানে কি? দেখো মোড এমন একটি জটিল ধারণা, হ্যাঁ,
যার নিজের স্বাধীন কিন্তু অস্তিত্ব নেই। অর্থাৎ এটি সব সময় কোনো কিছুর ওপর নির্ভর করে। কিরকম? না, যে ধারণা একা থাকতে পারে না, যে ধারণাটা একা থাকতে পারে না তাকে বলা হয় মোটস। কিরকম? মোটস মানে দেখো, মোটস মানে প্রত্যাংশ, বিকার, গুণ। কিরকম বলতো? যেমন আমি বললাম সৌন্দর্য, সৌন্দর্য। সৌন্দর্যের এই যে ধারণাটা, সেইটা কিন্তু মোটসের, সৌন্দর্যের ধারণাটা মোটসের ধারণা। এই মোটসের ধারণাটা কি? না, সেটা কমপ্লেক্স আইডিয়া। কেন? কারণ সৌন্দর্যের ধারণাটা এটা কি একা থাকে বলো? সৌন্দর্যের ধারণা কি একা, একা থাকতে পারে? সৌন্দর্যের ধারণা কিন্তু একা, একা থাকতে পারে না। কেন থাকতে পারে না? না, কোনো মানুষ, হ্যাঁ? বলছে সৌন্দর্য সবসময় কোনো মানুষ, কোনো ফুল, কোনো প্রকৃতি অথবা কোনো বস্তুর মধ্যে থাকে। এই কারণে এই যে সৌন্দর্য, এইটা কিন্তু একটা কি? না, আ মোটসের ধারণা। হুম? আবার যেমন আমি বললাম যে কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, আমি বললাম হত্যা, আমি বললাম হচ্ছে বা কোনো কিছু ১, ২, ৩ এইগুলো যখন আমি বলছি, এই ধারণাগুলো কিন্তু কোনো ধারণা কিন্তু এইগুলো কিন্তু সরল ধারণা নয়। এগুলো সব জটিল ধারণা এবং এই জটিল ধারণার কার মধ্যে পড়ে? মোটসের মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে জটিল ধারণা দেখো, আমি বললাম যে জটিল ধারণার মধ্যে কি পড়ছে? না, মোটসের ধারণাটা জটিল ধারণার মধ্যে পড়ছে। সেটা কিন্তু সরল ধারণা নয়। আমি কিন্তু মোটসটা আমি বললাম তোমাদের। এবার এই যে মোডসের কথা বলছি, মোডের কথা বলছি, সেটা কিন্তু আবার ২ রকমের হতে পারে। কিরকম? না, একটা হচ্ছে সিম্পল মোড। সেটা কিরকম? বলছে এই ধরনের যে সিম্পল আইডিয়া, হ্যাঁ? বলছে একই ধরনের যেটা সিম্পল আইডিয়া, একই রকম যে সিম্পল আইডিয়া নিয়ে গঠিত, সেইগুলো হচ্ছে কি? না, উম সিম্পল মোড। যেমন আমি সংখ্যার কথা বলছি ১, ২, মানে এগুলো সিঙ্গেল, সিঙ্গেল বলছি। ১, ২, ৩, ৪, এই যে ধারণাগুলো, এইগুলো হচ্ছে সিম্পল মোড। আবার যখন মিক্স মোড কোনটা? মানে জটিল মোড কোনটা? জটিল মোড হচ্ছে আমি যখন বিউটি মানে সৌন্দর্যের কথা বলছি, আমি গ্র্যাটিটিউডের কথা বলছি, আমি যখন হত্যা করার কথা বলছি, হত্যার কথা বলছি, এইগুলো কিন্তু সব জটিল মোড। তাহলে আমরা সরল ধারণা কাকে বলে জানলাম, আমরা জটিল ধারণা কাকে বলে জানলাম, এবং এই জটিল ধারণার ভাগ হিসেবে তিনি লক মোডসের কথা, সাবস্টেন্সের কথা, রিলেশনের কথা বলছে। আমি কিন্তু যেটা জানলাম মোডসটা জানলাম। মোডসটা জানতে গিয়ে আমি দেখলাম যে সেই মোডসটা আবার ২ রকমের হতে পারে। একটা সিম্পল মোডস আর একটা হচ্ছে কমপ্লেক্স মোডস। হ্যাঁ? তো এইবার আমাদের জানতে হবে সাবস্টেন্স সম্পর্কে। সাবস্টেন্স কিন্তু লকের মত অনুসারে কি সেটা? না, সেটা কিন্তু একটা জটিল ধারণা। হুম? সাবস্টেন্স কিন্তু লকের মত অনুসারে একটা জটিল ধারণা। তাহলে এই সাবস্টেন্স কি? না, সাবস্টেন্স বা দ্রব্য হলো কোনো ব্যক্তি বা বস্তুর ধারণাকে ইন জেনারেলি দ্রব্য বলে। কোনো ব্যক্তি বা বস্তুর ধারণাকে দ্রব্য বলে। আমরা কিন্তু লকের মতো দ্রব্য পড়ছি না এখন, হ্যাঁ? সেটা আমি বলবো, আস্তে, আস্তে বলে যাচ্ছি আমি বলবো। কিন্তু এখন জাস্ট ফর পড়ছি এইজন্য যে আ এই জটিল ধারণার যে প্রকার সেটা বোঝাতে গিয়ে আমি দ্রব্যটা জানছি। যে দ্রব্যটা একটা জটিল ধারণা। যেমন ধরো মানুষ, ঘোড়া, গাছ, হ্যাঁ? সোনা, জল, এইগুলো কিন্তু সব সাবস্টেন্স। তো এইগুলো কি? না, এইগুলো হচ্ছে সব দ্রব্য। আর এই দ্রব্যগুলো কিন্তু সব জটিল। এইগুলো কিন্তু মন সক্রিয়ভাবে গঠন করে। হ্যাঁ? এইগুলো কিন্তু অনেকগুলো সরল ধারণা আ একত্রে যুক্ত হয়ে গঠিত হয়। যেমন ধরো আমি বললাম আম। আম দেখো, আমের রং, আম এটা কিন্তু একটা সাবস্ট্যান্স। আম এটা একটা সাবস্ট্যান্স। এই সাবস্ট্যান্সটা কিরকম গঠিত হচ্ছে? না, রং, গন্ধ, স্বাদ, হ্যাঁ? তার আকার, এইগুলো সব মিলিয়ে কিন্তু একটা আম। এটা একটা সাবস্ট্যান্স। তাহলে এইটা একটা কি? জটিল ধারণা। ক্লিয়ার? বোঝাতে পারছি? তাহলে আমরা লকের যে দ্রব্য এবং মোডস সেটা আমরা বুঝলাম। এবার আমাদের বুঝতে হবে রিলেশন, সম্পর্ক। হ্যাঁ? এবার দেখো রিলেশন কি? প্রথম কথা হচ্ছে রিলেশনটা কি? সম্পর্কটা কি? না, যখন ২ টি বা তার থেকে বেশি, হ্যাঁ, অধিক ধারণা তুলনা করা হয়, তখন কিন্তু রিলেশন তৈরি হয়। যখন ২ টি ধারণা, একটা নয় কিন্তু, একটা নয়, ২ টো বা তার বেশি ধারণাকে যখন তুলনা করা হয়, তখন সেটা হচ্ছে রিলেশন, সম্পর্ক। কিরকম? না, যেমন ধরো আমি বললাম যে বাবা ছেলে। এই বাবা শুধু বাবা নয়, বাবা ছেলে। তাহলে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। শিক্ষক ছাত্র, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। ছোট বড়,
কার্য কারণ আগে পরে, তাহলে এইগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এইটা হচ্ছে রিলেশন। আর এই যে রিলেশন, এই রিলেশনটা কিন্তু কোনো সরল ধারণা নয়, এটা কিন্তু একটা জটিল ধারণা। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি? এইবার আমি তোমাদের তাহলে বলি, তাহলে মোড, সাবস্ট্যান্স আর রিলেশন এইগুলো কি? এইগুলো হচ্ছে সব জটিল ধারণার প্রকার। কার মত অনুসারে? লকের মত অনুসারে। তাহলে লক মোডস বলতে তিনি বুঝিয়েছেন কাকে? না সৌন্দর্যকে, নাম্বারকে, এইগুলো হচ্ছে কি না মোডস। আর দ্রব্য বলতে তিনি বুঝিয়েছেন কি? মানুষ, গাছ, আম এইগুলো। রিলেশন বলতে তিনি বাবা ছেলের সম্পর্ক, ছোট বড়, কার্যকারণ এইগুলোকে তিনি রিলেশন বলছে, এবং এইগুলো সব জটিল ধারণা। বুঝতে পারছি? এইবার তোমাদের যেটা জানতে হবে, যেটা পড়তে হবে, আমরা মুডসটা কিন্তু পড়ে নিলাম, সাবস্ট্যান্স পড়লাম, রিলেশন পড়লাম। এইবার তোমাদের যে তত্ত্বটা পড়তে হবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট তত্ত্ব, সেখান থেকে কিন্তু খুব প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে লকের মতে সাবস্ট্যান্স বা দ্রব্য কি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারণ বিশেষ করে বুদ্ধিবাদী দার্শনিকদের যে দ্রব্যতত্ত্বের আলোচনা আমরা পড়ে এসেছি, হ্যাঁ, বুদ্ধিবাদী দার্শনিকদের দ্রব্যতত্ত্বের আলোচনা তো আমরা পড়ে এসেছি, তাই না? তাহলে এইখানে অভিজ্ঞতাবাদী দার্শনিকরা দ্রব্য সম্পর্কে কি বলছে সেটা কিন্তু আমরা এবার জানবো। লক কি বলছে দ্রব্য সম্পর্কে। ক্লিয়ার? লক কি বলছে? লক বলছেন যে সাবস্ট্যান্স হলো এমন একটি অজ্ঞাত, আননোন বা অদৃশ্য ভিত্তি বা সাপোর্ট, যার মধ্যে কোনো বস্তুর, হ্যাঁ, বিভিন্ন গুণ অবস্থান করে। আবার লাইনটা বলছি, সাবস্ট্যান্স কি না? সাবস্ট্যান্স হচ্ছে এমন একটা অজ্ঞাত বা অদৃশ্য ভিত্তি, যার মধ্যে, আমি কিন্তু আবার বলছি, অজ্ঞাত এবং অদৃশ্য ভিত্তি, যার মধ্যে কি হয় না কোনো বস্তুর যে বিভিন্ন গুণ সেইগুলো কিন্তু অবস্থান করে। তাহলে লকের মতে দ্রব্যটা কি না? লকের মতে হচ্ছে দ্রব্য হচ্ছে সেই সত্তা, যে সত্তা কোনো বস্তুর সব গুণকে ধারণ করে, তাকে বলছে দ্রব্য। তাহলে লকের মত অনুসারে দ্রব্য হচ্ছে কি না গুণের আধার বা গুণের আশ্রয়। হ্যাঁ, তাহলে দেখো লক কিন্তু সাবস্ট্যান্স কি, হ্যাঁ, সেটা বলতে গিয়ে তিনি বলছেন যে দ্রব্যটা গুণের অজ্ঞাত অজ্ঞেয় আধার। অর্থাৎ দ্রব্য হচ্ছে এমন একটা বিষয়বস্তু যেটা আমি চিনি না, যেটা আমি জানি না, যেটা হচ্ছে গুণের অজ্ঞাত অজ্ঞেয় আধার, যেটা কিনা অনুমানকৃত, অর্থাৎ অনুমানের দ্বারা জানা যায়। কিন্তু এই যে অজানা আশ্রয়ের ওপর, হ্যাঁ, বস্তুর গুণগুলো অবস্থান করে, সেইটা কিন্তু দ্রব্য, সেটা কিন্তু রয়েছে, সেটাকে আমরা জানতে পারি না, জানতে পারি সরাসরি জানতে পারি না, জানতে পারি কার মাধ্যমে? ধারণার মাধ্যমে, সেটাকে জানতে পারি অনুমানের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু একটা আশ্রয়, একটা আধার রয়েছে, সেই আধারটা হচ্ছে দ্রব্য। এবার কেন লক সাবস্ট্যান্সকে অজানা মানে আননোন বলেছে? কারণ আমরা কখনো কিন্তু সাবস্ট্যান্সকে সরাসরি দেখি না। আমরা কি দেখি? লক বলছে আমরা রং, গন্ধ, স্বাদ, ওজন, আকার, হ্যাঁ, এই সমস্ত বিষয়বস্তুগুলো দেখি। কিন্তু যে সত্তা এইগুলোকে ধারণ করে আছি, হ্যাঁ, সেটাকে কিন্তু সরাসরি আমরা দেখতে পাই না, আমরা স্পর্শ করতে পারি না। তাই লক বলেন সাবস্ট্যান্স হচ্ছে কি না আননোন, সেটা হচ্ছে অজানা, হ্যাঁ, সেটা হচ্ছে অজ্ঞাত, সেটাকে আমরা জানতে পারি কার মধ্যে দিয়ে? না অনুমানের মধ্যে দিয়ে। অনুমান করি যে একটা আশ্রয়, একটা আধার নিশ্চয়ই রয়েছে। যদি ওই আশ্রয়, যদি ওই আধার না থাকতো, তাহলে এই যে রূপ, রং, গন্ধ, স্পর্শ, স্বাদ, এই যে গুণগুলো, সেগুলো কি আকাশে ভেসে বেড়াতো? সেগুলো তো একটা থাকার জন্য একটা আশ্রয় প্রয়োজন, সেই আশ্রয়টা হচ্ছে দ্রব্য। ক্লিয়ার? তাহলে যেমন ধরো একটি গোলাপ ফুল, হ্যাঁ, তাহলে গোলাপের তার লাল বর্ণ, তার যে একটা সুগন্ধ আছে, সেটা যে নরম, হ্যাঁ, কোমল, বলছে এইগুলো হচ্ছে কি না গোলাপের কি এইগুলো প্রকৃত, মানে এইগুলো কি গোলাপের প্রকৃত সত্তা বলো তো? এই যে গোলাপের লাল রং, গোলাপের সুগন্ধ, গোলাপ যে নরম, তো এইগুলো কি গোলাপের প্রকৃত সত্তা? না, এইগুলো গোলাপের প্রকৃত সত্তা নয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে গোলাপের গুণ। হ্যাঁ, তো এই কারণে এই গুণগুলো থাকার জন্য গোলাপ বলে একটা দ্রব্য বা সাবস্ট্যান্স স্বীকার করতে হবে।
তাহলে লকের মতে সাবস্ট্যান্স সম্পর্কে যে আমাদের জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা জানি না। আমরা কেবল গুণগুলো দেখি এবং যুক্তির মাধ্যমে অনুমান করি যে হ্যাঁ, ওইগুলো থাকার জন্য একটা সত্তা বা একটা আশ্রয় নিশ্চয়ই রয়েছে। সেই অবস্থানটাই, সেই আশ্রয়টা হচ্ছে কি না দ্রব্য। এই কারণে লক বলেন যে সাবস্টেন্স কি না, সাবস্টেন্স হচ্ছে সামথিং। হ্যাঁ, আই নো নট হোয়াট, অর্থাৎ দ্রব্য হচ্ছে কিছু একটা, কিন্তু কি সেটা আমি জানি না। হুম, এমন কিছু, এমন একটা কিছু দ্রব্য আছে, কিন্তু আমি কিন্তু ঠিক সেটা কি জানি না। এইটা হচ্ছে দ্রব্য সম্পর্কে লকের মতবাদ। এইবার এই দ্রব্য কত প্রকার, দ্রব্যর প্রকারভেদ দেখো। লক কিন্তু সাবস্টেন্সকে বা দ্রব্যকে তিনি তিন ভাগে ভাগ করেছেন। কি কি তিন ভাগে? একটা হচ্ছে ম্যাটেরিয়াল সাবস্টেন্স, যেটাকে বলা হচ্ছে জড়দ্রব্য। আর একটা হচ্ছে স্পিরিচুয়াল সাবস্টেন্স, যেটাকে বলা হয় আধ্যাত্মিক দ্রব্য। ক্লিয়ার? আর কি না, আরেকটা হচ্ছে না ইনফাইনাইট সাবস্টেন্স, যেটাকে বলা হচ্ছে অসীম দ্রব্য। ক্লিয়ার? তাহলে আবার আমি বলি যে এই যে দ্রব্যের কথা বলছে, প্রথম যে দ্রব্য সেটা কি ম্যাটেরিয়াল সাবস্টেন্স, জড়দ্রব্য। জড়দ্রব্য কি না, যে দ্রব্যগুলো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আহ অর্থাৎ যেটা হচ্ছে দেখা, ছোঁয়া, অনুভব করা যায় সেটা। যেমন যেমন ধরো আমি বললাম পাহাড়, পাথর, গাছ, আহ, জল, মানুষ, প্রাণী, এইগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল সাবস্টেন্স। আধ্যাত্মিক দ্রব্য কি না, যে দ্রব্যগুলো কিন্তু ইন্দ্রিয়ের সাহায্যে দেখা যায় না, কিন্তু চিন্তা, বা ইচ্ছা, স্মৃতি, চেতনা, এইগুলোর মাধ্যমে এদের অস্তিত্ব অনুমান করা হয়। যেমন ধরো আত্মা, তোমার যে আত্মা রয়েছে, সেই আত্মাটা হচ্ছে কি না আধ্যাত্মিক দ্রব্য বা স্পিরিচুয়াল সাবস্টেন্স। এবার ইনফাইনাইট সাবস্টেন্স কি না, লকের মতে ঈশ্বর হচ্ছে ইনফাইনাইট সাবস্টেন্স, সেটা হচ্ছে অসীম দ্রব্য। তাহলে কেন সেটা অসীম দ্রব্য? কারণ তিনি বলছেন না এই যে অসীম, এই যে সর্বজ্ঞ, সর্বশক্তিমান, হ্যাঁ, এইগুলো হচ্ছে সমস্ত কি বলা যায় ইনফাইনাইট সাবস্ট্যান্সের মধ্যে পড়ে, ঈশ্বরের মধ্যে পড়ে। ঈশ্বর হচ্ছে অসীম, ঈশ্বর সর্বজ্ঞ, সর্বশক্তিমান, এইটা হচ্ছে ইনফাইনাইট সাবস্ট্যান্স। তাহলে আমরা দেখলাম লক ক প্রকার সাবস্ট্যান্সের কথা বলছে, দ্রব্যের কথা বলছে, তিন প্রকার দ্রব্যের কথা। কি কি? একটা ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল, আর একটা হচ্ছে ইনফাইনাইট। তিন প্রকার দ্রব্যের কথা তিনি বলছেন। হ্যাঁ, তাহলে এই তিন প্রকার দ্রব্যের মধ্যে ম্যাটেরিয়াল সাবস্ট্যান্স হচ্ছে জড়, আর স্পিরিচুয়াল সাবস্ট্যান্স হচ্ছে আধ্যাত্মিক, আর ইনফাইনাইট সাবস্ট্যান্স যেটা সেটা হচ্ছে অসীম। তাহলে জড় দ্রব্যের মধ্যে পড়ছে গাছপালা, পাথর, জল, এইগুলো যেগুলোকে আমরা স্পর্শ করে দেখতে পাচ্ছি, জানতে পারছি, সেইগুলো। স্পিরিচুয়ালের মধ্যে পড়ছে আত্মা, এবং অসীম দ্রব্যের মধ্যে পড়ছে কি না ঈশ্বর। এইবার আমাদের যেটা পড়তে হবে, তা দ্রব্যটা তো আমি কি জানলাম, দ্রব্য কাকে বলে জানলাম, তিনি ক প্রকার দ্রব্যের কথা বলছে সেটা আমি জানলাম। এইবার যেটা জানতে হবে সেটা হচ্ছে লকের দর্শনে গুণ, কোয়ালিটি। এইটা কিন্তু লকের দর্শনে আরেকটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, যেটা না জানলে নয়, যেটা থেকে কিন্তু খুব প্রশ্ন আসে। এবার প্রশ্ন হচ্ছে লকের মতে তাহলে গুণটা কি। দেখো, একদম প্রথমে পড়তে গিয়ে আমরা বলেছি না, লক বলেন আমাদের জ্ঞান হয় ধারণার সাহায্যে। সেই ধারণাটা আসে অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, তা সেই সেই তার উৎস হচ্ছে সংবেদন, অন্তর্বেদন, সেন্সেশন, রিফ্লেকশন। হ্যাঁ, বলুন। দ্রব্যটা এটুকু জানলে হবে। দ্রব্য কাকে বলে বললাম, দ্রব্যের প্রকার জানলাম। দ্রব্য সম্পর্কে তুমি কি মনে করো যে আর কি জানা দরকার আছে এখানে? মানে আর কি কিছু ছেড়ে গেলাম? না, আর কিছু ছেড়ে যায়নি। যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো আমি কভার করেছি। হুম? না, না, হতে পারে যে তোমরা এক্সট্রা অনেক কিছু পড়েছো। হতে পারে, না জানার কিছু নেই দেখো। হতে পারে যে তোমরা কোনো বইতে এর থেকে বিস্তারিত কিছু পড়েছো। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই, অবশ্যই। শোনো, যদি কোনো কিছু এক্সট্রা থাকে অবশ্যই, অবশ্যই আমি সেটা তোমাদের বলব। হ্যাঁ? আচ্ছা, এবার দেখো তাহলে দ্রব্যটা আমি কি জানলাম, দ্রব্য কাকে বলে আমি জানলাম, দ্রব্য কয়টা প্রকার সেটা আমি জানলাম। এবার গুণ, গুণ কি? দেখো আমি আগেই বলেছি, লক বলছে যে দেখো দ্রব্য সম্পর্কে আমি বেশি কথা বলবো না, এই কারণে লক নিজেই বলছে যে দ্রব্যটা কি আমি চিনি না, জানি না। তাহলে যেটা আমি চিনি না, জানি না, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত লকই নিজে জানে না, আমি কি বলবো। তো এবার আহ, লক যেটা বলছে যে আমি যেটা জানতে পারি সেটা গুণ কি। ক্লিয়ার?
তো গুণটা কি? তাহলে কোয়ালিটি হচ্ছে কোনো বস্তুর, ভালো করে বুঝবে বিষয়টা, কোয়ালিটি বা গুণ হচ্ছে কোনো বস্তুর সেই ক্ষমতা, হুম, যার দ্বারা বস্তুটি আমাদের মনে কোনো ধারণার সৃষ্টি করে। বুঝতে পারছি? তাহলে কোয়ালিটি কি? না, কোয়ালিটি হলো কোনো বস্তুর সেই ক্ষমতা বা পাওয়ার যার দ্বারা বস্তুটি আমাদের মনে কোনো ধারণা সৃষ্টি করে। সেটা হচ্ছে কি গুণ বা কোয়ালিটি। দরজাটা লাগাও তো পিঙ্কি, শব্দ হয়েছিল বাইরে। তাহলে কোয়ালিটি কি? না, কোয়ালিটি হচ্ছে কোনো বস্তুর সেই ক্ষমতা যার দ্বারা বস্তুটি আমাদের মনে কি করে একটা ধারণার সৃষ্টি করে। অর্থাৎ কোনো বস্তুর যে বৈশিষ্ট্য আমাদের ইন্দ্রিয়কে প্রভাবিত করে, কোনো বস্তুর যে বৈশিষ্ট্যটা আমাদের ইন্দ্রিয়কে প্রভাবিত করবে এবং মনে একটা ধারণা তৈরি করবে, সেটাই হচ্ছে কোয়ালিটি, সেটাই হচ্ছে গুণ। তাহলে গুণটা কি? লক বলছে আমি গুণকে জানতে পারি। গুণটা কি? বলছে গুণ হচ্ছে বস্তু, একটা বস্তুর মধ্যে সেই ক্ষমতা যেটা কি করে আমাদের মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে, আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রভাবিত করে। হ্যাঁ, ইন্দ্রিয় গুণ হচ্ছে আমাদের কি করে? ইন্দ্রিয়কে প্রভাবিত করে। ইন্দ্রিয়কে প্রভাবিত করার কারণে আমাদের মনে একটা ধারণা তৈরি হয়। আর যে এই কাজটা করে সেটাকেই বলা হচ্ছে গুণ। যেমন ধরো বলি যে তুমি একটা ধরো সাপোজ লেবু খেলে, তুমি অনুভব করলে যে লেবুটা টক স্বাদ, সেটা হলুদ রঙের দেখতে, হ্যাঁ, সেটা গোলাকৃতি, গোলাকার আকার, হ্যাঁ। তো এই যে লেবুটা টক, সেটা তার হলুদ রং, হ্যাঁ, সেটা গোলাকার, এইগুলো কি? এগুলো তার গুণ, এগুলো তার গুণ। তাহলে সেই গুণগুলো কি করে না আমাদের মনে ধারণার সৃষ্টি করে। এবার লক এই গুণটাকে দুভাগে ভাগ করেছে। লক বলছেন যে এই গুণটা দু প্রকার। লক বলছে যে এই যে একটা বস্তুকে আমরা যখন জানি, একটা দ্রব্যকে যখন জানি, সেই দ্রব্যের মধ্যে, হ্যাঁ, গুণ কিন্তু একই ধরনের নয়, গুণটা বিভিন্ন রকমের হয়। কিছু গুণ থাকে যেগুলো বস্তু নিজের মধ্যে থাকে, আবার কিছু গুণ আমাদের অনুভূতির উপরে নির্ভর করে। তাই সেই দৃষ্টিকোণ থেকে লক গুণ দু প্রকার গুণের কথা বলছে। একটা প্রাইমারি কোয়ালিটি, যেটাকে বলছে প্রাথমিক গুণ, আরেকটা বলছে সেকেন্ডারি কোয়ালিটি বা যেটাকে বলছে গৌণ গুণ। এবার 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 কথা হলো যে আমাদের একটা একটা করে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে যে এই বস্তুর প্রাইমারি কোয়ালিটি বা সেকেন্ডারি কোয়ালিটি বলতে তিনি কি বুঝিয়েছেন। প্রথমে বলি প্রাইমারি কোয়ালিটি, প্রাথমিক গুণ। এই প্রাথমিক গুণটা কি? না, প্রথমে হচ্ছে প্রাথমিক গুণের সংজ্ঞায় তোমাদের যেটা বলতে হবে যে প্রাইমারি কোয়ালিটি বা মুখ্য গুণ বা প্রাথমিক গুণ হলো সেই গুণ যা বস্তুর নিজস্ব ও অবিচ্ছেদ্য গুণ। অর্থাৎ যে 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 গুণটা হচ্ছে বস্তু যতই পরিবর্তন হোক না কেন, হ্যাঁ, সেই গুণ কিন্তু বস্তুকে ছাড়া থাকতে পারে না, বস্তুকে ছেড়ে যায় না কখনো। হ্যাঁ, এই গুণগুলো কিন্তু কি না কোনোদিন কোনো পর্যবেক্ষকের উপর নির্ভর করে না। মানে আমি আমি জানছি বলে সেই গুণটা বস্তুর মধ্যে আছে, আর আমি যদি নাই জানি তাহলে সেই বস্তুর মধ্যে থাকবে না, এমনটা নয়। তাহলে প্রাইমারি কোয়ালিটি বা মুখ্য গুণ হচ্ছে বস্তুর এমন এক প্রকার গুণ, যে গুণ বস্তুর মধ্যে কিন্তু সত্যিকারের সেই গুণটা বস্তুর মধ্যে থাকে, সেটা হচ্ছে মুখ্য গুণ। এবার মুখ্য গুণের উদাহরণ হিসাবে বিভিন্ন উদাহরণের কথা লক বলেছে। যেমন বলছে বিস্তার, আকৃতি, কঠিনতা, গতি, স্থিতি, সংখ্যা, এইগুলো হচ্ছে কি সব মুখ্য গুণ, বস্তুর বা দ্রব্যের মুখ্য গুণ। হুম, এইবার যে গুণটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি কোয়ালিটি বা গৌণ গুণ। এবার কথা হচ্ছে যে গৌণ গুণটা কি, সেকেন্ডারি কোয়ালিটিটা কি? না, গৌণ গুণ হলো সেই গুণ যা বস্তুর মধ্যে সরাসরি থাকে না, যে গুণটা সরাসরি থাকে না, অর্থাৎ যে গুণটা বস্তুর নিজস্ব গুণ নয়, যে গুণটি স্থান কাল পাত্র ভেদে ব্যক্তি ভেদে পরিবর্তিত হয়, অর্থাৎ যে গুণটি ব্যক্তি কর্তৃক বস্তুতে আরোপিত, সেই গুণটাকে বলা হয় গৌণ গুণ। বুঝতে পারছি? তাহলে এই যে গৌণ গুণ, এই গুণ কিন্তু মুখ্য গুণের মতো, হ্যাঁ, কি বলা যায়, নয়। এটা হচ্ছে ব্যক্তির মনের উপর নির্ভর করে। ক্লিয়ার? এই গৌণ গুণের উদাহরণ কি? না, গৌণ গুণের উদাহরণ হচ্ছে রং, স্বাদ, গন্ধ, শব্দ, উষ্ণতা, শীতলতা, হ্যাঁ,
এইগুলো হচ্ছে সব কার উদাহরণ? না, গৌণ গুণের উদাহরণ। হ্যাঁ? তাহলে আমরা দেখছি মুখ্য গুণটা স্থান, কাল, ব্যক্তিভেদে পরিবর্তিত হয় না। সেটা হচ্ছে বস্তুর অবিচ্ছেদ্য গুণ, যেটাকে আলাদা করা যায় না বস্তু থেকে। আর গৌণ গুণটা কি? সেটা হচ্ছে স্থান, কাল, পাত্রভেদে যেটা পরিবর্তিত হয়, যেটা বস্তুর বিচ্ছেদ্য গুণ, হ্যাঁ? যেটা ব্যক্তি কর্তৃক বস্তুতে আরোপিত, সেটা হচ্ছে কি? না গৌণ গুণ। ক্লিয়ার? এইবার কিন্তু তোমাদের যেটা জানতে হবে যে এই মুখ্য গুণ, গৌণ গুণ তো আমি জানলাম। তাহলে এই মুখ্য গুণ, গৌণ গুণের যদি পার্থক্যটা আমি এই যদি একটু জেনে নিই, পার্থক্যর উপর নির্ভর করে যদি একটু বিষয়টাকে জেনে নিই, তাহলে মনে হয় যেন সেটা একটু ভালো হয়। হুম? তো মুখ্য গুণ এবং গৌণ গুণ, হ্যাঁ? তাহলে আমরা দেখছি যে আ মুখ্য গুণটা, যেটা মুখ্য গুণ, যেটা প্রাইমারি কোয়ালিটি, সেটা হচ্ছে পর্যবেক্ষকের উপর নির্ভর করে না। মানে আমি সেটাকে জানলে আছে, না জানলে নেই, তার উপর নির্ভর করে না। কিন্তু যেটা গৌণ গুণ, সেটা কিন্তু আ আমার ইন্দ্রিয়, আমার মনের উপর নির্ভর করে। হুম? তাহলে গৌণ গুণটা আমার কিন্তু আমার নিজের উপর নির্ভর করে, আমার মনের উপর নির্ভর করে। আর যেটা মুখ্য গুণ, সেটা কিন্তু বস্তুর মধ্যে বাস্তবভাবে থাকে, সেটা বস্তুর নিজস্ব গুণ। আর যেটা গৌণ গুণ, সেটা কিন্তু বস্তু কেবল ওগুলোকে সৃষ্টি করার ক্ষমতা রাখে, কিন্তু অনুভূতিটি আমাদের মনে জন্মায়, অর্থাৎ আমাদের মন সেটাকে নির্ধারণ করে, আমাদের মন কিন্তু গৌণ গুণটাকে ডিটারমিন করে। হুম? আর কি না, মুখ্য গুণটা কিন্তু সাধারণত অপরিবর্তিত থাকে, তার পরিবর্তন হয় না, কিন্তু গৌণ গুণটা কি না পরিবর্তিত হয়। আর মুখ্য গুণের উদাহরণ হিসাবে কি না আকার, আয়তন, বিস্তার, সংখ্যা, কাঠিন্যতা, গতি, সংখ্যা, এইগুলো মুখ্য গুণ। আর গৌণ গুণ কি না রং, গন্ধ, স্বাদ, শব্দ, উষ্ণতা, এইগুলো কি না এইগুলো হচ্ছে সব গৌণ গুণ। তাহলে আমরা দেখছি যে লকের মুখ্য গুণ কি, গৌণ গুণ কি এবং মুখ্য গুণ, গৌণ গুণের মধ্যে যে পার্থক্য, সেইগুলো কিন্তু আমরা জানলাম। এইবার লকের দর্শনে আমরা যেটা পড়ব, এরপরে আমরা লকের দর্শনে যেটা পড়ব সেটা হচ্ছে জ্ঞান কি। জ্ঞান কি সেটা আমরা পড়ব। এবার দেখো, এইটা কিন্তু লকের দর্শনে আরেকটা ইম্পর্টেন্ট তত্ত্ব, হ্যাঁ? জ্ঞান কি লকের মতে? না লকের মতে জ্ঞান হলো দুটি আ ধারণার মধ্যে, দুটা নয়, সরি দুটি বলা ভুল, ২ বা ততোধিক ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করা। দুটি ধারণার মধ্যে মিল বা অমিল উপলব্ধি করাকেই জ্ঞান বলা হয়। হুম? এবার সহজভাবে যদি বলি তাহলে বলতে হয় দুটি ধারণার মধ্যে সম্পর্ক বুঝতে পারার নামই হচ্ছে জ্ঞান। তাহলে লকের মতে জ্ঞান কি? না লকের মতে জ্ঞান হলো দুটি ধারণার মধ্যে মিল এবং অমিল প্রত্যক্ষ করাকে বা উপলব্ধি করাকেই কিন্তু জ্ঞান বলা হয়। হুম? আমরা প্রায় শেষের দিকে আছি লকের দর্শন আ উম পড়তে গিয়ে। তাহলে লকের মতে জ্ঞান কি? জ্ঞান হচ্ছে দুটি ধারণার মধ্যে মিল অমিল প্রত্যক্ষ করাকে কি উপলব্ধি করাকে কি বলা হয়? না আ জ্ঞান বলা হয়। এবার কথা হচ্ছে যে এই যে জ্ঞান, সেটা আমাদের একটু বুঝতে হবে। যেমন ধরো আমি বলছি যে আ আম এবং মিষ্টি। হুম? তুমি যখন বুঝলে যে আম হচ্ছে মিষ্টি, তখন কিন্তু দুটো ধারণার মধ্যে সম্পর্ক তুমি বুঝতে পারলে। যে আম আর মিষ্টি। হুম? তো এই দুটোর মধ্যে যে সম্পর্ক, এই দুটো সম্পর্কটাকে নিয়ে যেটা হয় সেটা হচ্ছে উপলব্ধি যখন তুমি করতে পারছো, আম আর মিষ্টি এই দুটোর মধ্যে যে সম্পর্ক আছে সেটাকে যখন তুমি উপলব্ধি করতে পারছো, সেটাই কিন্তু জ্ঞান। আবার আমি যখন বলছি আগুন, গরম, তাহলে আগুন আর গরম এই দুটি যে ধারণা, এই দুটি ধারণার মধ্যে যে সম্পর্ক আছে তুমি যে বুঝতে পারছো, হ্যাঁ? এই দুটি ধারণার সম্পর্ক বোঝাটা বোঝার মধ্যে দিয়ে তুমি যেটা অর্জন করলে সেটাই হচ্ছে জ্ঞান। এবার এই জ্ঞানের যে উৎপত্তি, হুম? যে অরিজিন অফ নলেজ এটা কোত্থেকে উৎপত্তি হয়? বলছে জ্ঞান কোথা থেকে আসে? লক বলছেন আমাদের সমস্ত জ্ঞানের ভিত্তি কিন্তু অভিজ্ঞতা। কারণ জন্মের সময় মন তো সাদা অলিখিত কাগজের মতো থাকে। সেটা পূরণ হয় কার মধ্যে দিয়ে? অভিজ্ঞতার মধ্যে দিয়ে, সেন্সেশন এবং রিফ্লেকশন এর মধ্যে দিয়ে, সংবেদন এবং অন্তর্বেদনের মধ্যে দিয়ে। তিনি বলছেন না বলছেন তো জন্মের সময় মন থাকে ব্ল্যাংক স্লেট, অর্থাৎ সাদা একটা অলিখিত কাগজের মতো, একটা অলিখিত সিলেটের মতো। সেখানে সংবেদন এবং অন্তর্বেদনের মাধ্যমে, ধারণার মাধ্যমে ধীরে ধীরে কি হয়? সেইটা পূরণ হয়। হুম? এবং তিনি অভিজ্ঞতার দুটি উৎস হিসেবে মানে সংবেদন অর্থাৎ সেন্সেশন এবং রিফ্লেকশনকে স্বীকার করেছেন এবং তার মধ্যে দিয়ে আমাদের জ্ঞান হয়, তিনি সেটা বলছেন তার জ্ঞান তত্ত্বে। তাহলে বোঝাতে পারছি যে জ্ঞান কিভাবে সৃষ্টি হয়?
না জ্ঞান কাকে বলে আমি বললাম, জ্ঞান কিভাবে সৃষ্টি হয় সেটা বললাম। এইবার লক তার দর্শনে যেটা নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে না জ্ঞানের প্রকারভেদ। লক কিন্তু তার দর্শনে জ্ঞানকে, হ্যাঁ, ৩ ভাগে ভাগ করেছে। লক তার দর্শনে জ্ঞানকে ৩ ভাগে ভাগ করেছে। কি, কি জ্ঞান? একটা হচ্ছে ইনটিউটিভ নলেজ, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ নলেজ, আর একটা হচ্ছে সেনসিটিভ নলেজ। হুম? একটা হচ্ছে সংবেদনলব্ধ জ্ঞান, একটা প্রমাণলব্ধ জ্ঞান, একটা স্বজ্ঞামূলক জ্ঞান। কি, কি? সংবেদনমূলক জ্ঞান, প্রমাণমূলক জ্ঞান এবং একটা হচ্ছে স্বজ্ঞামূলক জ্ঞান। এই ৩ প্রকার জ্ঞানের কথা কিন্তু লক তার দর্শনে বলছে। হুম? এইবার আমাদের জানতে হবে যে লক ১ম এ ইনটিউটিভ নলেজ বা যেটাকে স্বজ্ঞামূলক জ্ঞান বলছে সেটা কি? সেটা আমাকে জানতে হবে। না লকের মত অনুসারে এই যে ইনটিউটিভ নলেজ বা স্বজ্ঞামূলক জ্ঞান এটি হচ্ছে সবচেয়ে নিশ্চিত এবং সেটা হচ্ছে কি জ্ঞান? না যথার্থ জ্ঞান, হ্যাঁ, নিশ্চিত জ্ঞান। বলছে এখানে কিন্তু কোনো কি বলা যায় যুক্তি লাগে না। মনের মধ্যে কি বলা যায় এই জ্ঞানটা সরাসরি সত্য হিসেবে ধরা পড়ে। কিরকম? যেমন আমি বললাম সাদা কালো নয়। আমি বললাম যে ১ ইকুয়াল টু ১ মানে ১ সমান হচ্ছে ১, হ্যাঁ? বলছে এইগুলো বুঝতে কিন্তু আমার কোনো যুক্তি দরকার হয় না। এই জ্ঞানগুলো আমার সরাসরি হয়। এই জ্ঞানটাকে কি বলা হয়? এই জ্ঞানটাকে বলা হয় ইনটিউটিভ নলেজ। এই জ্ঞানটাকে কি বলে? ইনটিউটিভ নলেজ। এই জ্ঞানটা লকের মত অনুসারে সর্বাধিক নিশ্চিত জ্ঞান। হুম? এবং এই জ্ঞানটার জন্য দেখো জ্ঞান কি? জ্ঞান কাকে বলে? আমি কি বলেছি? জ্ঞান কাকে বলে? জ্ঞান হচ্ছে দুটি ধারণার মধ্যে মিল অমিল পার্থক্য। ইনটিউটিভ নলেজ হচ্ছে এমন এক প্রকার নলেজ যেখানে দুটি ধারণার মধ্যে মধ্যবর্তী কোনো ধারণার সাহায্য না নিয়ে যখন দুটি ধারণার মধ্যে আমি মিল অমিল প্রত্যক্ষ করি তখন তাকে বলা হয় ইনটিউটিভ নলেজ বা স্বজ্ঞামূলক জ্ঞান। ক্লিয়ার? যখন আমি বলছি ১ সমান ১, ১ সমান ১ তাহলে ১ সমান ১, ১ এর ধারণা আর ১ এর ধারণা। বলছি এই দুটো যে ধারণা, এই দুটো ধারণার জ্ঞান হতে গেলে মধ্যিখানে কোনো ধারণার সাহায্য ছাড়াই আমার জ্ঞানটা হবে। এটা হচ্ছে ইনটিউটিভ নলেজ। এবার দ্বিতীয় প্রকার যে জ্ঞান যে জ্ঞানটাকে তিনি বলছেন ডেমনস্ট্রেটিভ নলেজ যেটাকে বলছে প্রমাণমূলক জ্ঞান। এটা কি? বলছে এখানে সরাসরি সত্যটাকে কিন্তু বোঝা যায় না। যেমন ইনটিউটিভ নলেজের ক্ষেত্রে ১ সমান ১ এই জ্ঞানটাকে সরাসরি আমি জানতে পেরেছি মধ্যিখানে কোনো ধারণার সাহায্য ছাড়াই। কিন্তু ডেমনস্ট্রেটিভ নলেজের ক্ষেত্রে বা প্রমাণমূলক জ্ঞানের ক্ষেত্রে এই জ্ঞানটাকে সরাসরি আমি জানতে পারি না। আমি জানি কি করে? না মধ্যবর্তী একটা ধাপের প্রয়োজন হয়। হ্যাঁ? মধ্যবর্তী একটা ধাপের প্রয়োজন হয়। হ্যাঁ? কি? না যুক্তি এবং প্রমাণের মাধ্যমে কি বলা যায়? অর্জিত এই জ্ঞানটা হচ্ছে কি? না ডেমনস্ট্রেটিভ নলেজ এবং এই জ্ঞানের জন্য মধ্যবর্তী একটা ধাপের প্রয়োজন হয়। যেমন আমি বললাম যে গণিতের উপপাদ্য বা আমি বললাম জ্যামিতির কোনো প্রমাণ, হ্যাঁ? এইগুলো কিন্তু অটোমেটিক আমার জ্ঞানটা হয় না। এইগুলো কিন্তু ধাপে, ধাপে প্রমাণ করতে হয়। এই কারণে এই জ্ঞানকে বলা হয় ডেমনস্ট্রেটিভ নলেজ এবং এই নলেজের ক্ষেত্রে দুটি ধারণার মধ্যে মধ্যবর্তী একটা ধারণার প্রয়োজন হয়। পরবর্তী যে জ্ঞানের কথা লক বলেছে তার দর্শনে সেটা হচ্ছে কি? না সেটা হচ্ছে সেনসিটিভ নলেজ যেটাকে বলা হয় ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান। এই ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান কি? সংবেদনলব্ধ জ্ঞান কি? বলছে এটি যে জ্ঞান ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত হয় যে জ্ঞান, হ্যাঁ? যেমন হচ্ছে আমি বললাম যে আমি একটা গাছ দেখেছি বা আমি একটা ঘন্টার ধ্বনি শুনলাম বা আমি হচ্ছে বরফকে ছুঁয়ে দেখে অনুভব করলাম সেটা শীতল, আগুনে হাত দিয়ে দেখলাম সেটা উষ্ণ। তো এই যে ধরনের জ্ঞান, এই জ্ঞানটাকে বলা হয় কি? না সেনসিটিভ নলেজ। এই সেনসিটিভ নলেজের টা আমরা পাই কোত্থেকে? না ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্য জগতের যে জ্ঞান হয়, সেই জ্ঞানটা হচ্ছে সেনসিটিভ নলেজ। হুম? এই জ্ঞানের নিশ্চয়তা লকের মত অনুসারে তুলনামূলকভাবে কম। ক্লিয়ার? এবার লক যে এই যে ৩ প্রকার জ্ঞানের কথা বলছে, কি, কি? না ইনটিউটিভ, তারপরে ডেমনস্ট্রেটিভ, তারপরে সেনসিটিভ এই যে ৩ প্রকার জ্ঞানের কথা বলছে, সেখানে আমরা দেখছি যে ইনটিউটিভ যে নলেজ, সেই জ্ঞানটাকে তাহলে মধ্যিখানে কোনো ধারণার সাহায্য ছাড়াই সরাসরি আমি জানছি, উপলব্ধি করছি। সেটা কি? না সেটা ইনটিউটিভ নলেজ। আর ডেমনস্ট্রেটিভ নলেজ কি? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। ডেমনস্ট্রেটিভ নলেজ কি? না যেখানে
না দুটো ধারণার মধ্যিখানে একটা ধারণার সাহায্য নিচ্ছে কার? না যুক্তি বা প্রমাণের। সেটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ নলেজ। আর কি সেনসিটিভ নলেজ। সেনসিটিভ নলেজ কি? না যেটা হচ্ছে আমি ইন্দ্রিয়ের মাধ্যমে জানছি সেটা হচ্ছে সেনসিটিভ নলেজ। এবার লক তার দর্শনে কিন্তু বাহ্য জগৎ স্বীকার করছে। তারপরে হচ্ছে তিনি কি বলা যায় আত্মাকে স্বীকার করছে, তিনি ঈশ্বরকে স্বীকার করছে। তো ঈশ্বরের যে জ্ঞান হয়, হুম, আর তারপরে এই বাহ্য জগতের যে জ্ঞান হচ্ছে, সেই বাহ্য জগতের জ্ঞানটাকে কিন্তু আমি জানতে পারছি সেনসিটিভ নলেজের মাধ্যমে। ক্লিয়ার? আর ঈশ্বরকে জানতে পারছি, ঈশ্বরের জ্ঞানটা হচ্ছে কার মাধ্যমে? না ঈশ্বরের জ্ঞানটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ নলেজের মাধ্যমে। আর ইনটিউটিভ নলেজের মাধ্যমে আমার জ্ঞান হচ্ছে কি? না আত্মার জ্ঞান হচ্ছে। তো এইভাবে লক কিন্তু ৩ প্রকার জ্ঞানের কথা তিনি বলছেন। এবার লকের দর্শনে আরেকটা জিনিস রয়েছে যেটা ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে কি? না রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম বা যেটাকে বলা হয় আ প্রতিরূপী বস্তুবাদ। এই ধারণা একটা রয়েছে যেটা আমরা কি বলা যায়? ছোটবেলা থেকে যখন আমরা 11-12 এ দর্শন চর্চা করেছি সেখানে কিন্তু পড়েছি যে প্রতিরূপী বস্তুবাদের প্রবর্তক কে? তা লক। এবার এইখানে প্রতিরূপী বস্তুবাদ কি, কাকে বলে সেটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। কিন্তু তবুও তোমাদের জানতে হবে। হ্যাঁ? দেখো, তোমাদের বলি যে সরল বস্তুবাদ, বস্তুবাদ ২ প্রকার। দেখো বস্তুবাদ, ভাববাদ এই আলোচনাগুলো লক আর বার্কলের দর্শন পড়তে গেলে কিন্তু আসেই। বস্তুবাদ কি? না যে মতবাদ অনুসারে বাহ্য জগতের মনোনিরপেক্ষ অস্তিত্ব আছে, অর্থাৎ আমি জানলেও বস্তুর অস্তিত্ব আছে, আমি না জানলেও বস্তুর অস্তিত্ব আছে। অর্থাৎ বস্তুর অস্তিত্ব আমার জানা বা না জানার উপর নির্ভর করে না। সেই মতবাদকে বলা হয় বস্তুবাদ। ক্লিয়ার? তাহলে বস্তুবাদে কিন্তু বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করা হয়। ক্লিয়ার? আর ভাববাদ কি? ভাববাদ হচ্ছে এমন এক প্রকার মতবাদ যে মতবাদে বলা হয় যে বাহ্য জগতের অস্তিত্ব নির্ভর করে কি? না আমার মনের উপরে। অর্থাৎ বাহ্য জগতের অস্তিত্ব মনোনিরপেক্ষভাবে নেই। আমি জানলে বস্তু আছে, আমি না জানলে বস্তু নেই। অর্থাৎ বস্তুটা অস্তিত্ব নির্ভর করে আমার জানা বা না জানার উপরে। লক তার দর্শনে সরল বস্তুবাদের দোষ ত্রুটি দূর করে, সরল বস্তুবাদ কি? না যে ডিরেক্ট রিয়ালিজম হচ্ছে বা সরল বস্তুবাদ হচ্ছে এমন এক প্রকার মতবাদ যে মতবাদে বলা হয় বাহ্য বস্তুর জ্ঞানটা আমার সরাসরি ধারণার মাধ্যমে হয়। তো এই যে মতবাদ, এই মতবাদকে সমালোচনা করে লক বলেন যে আমি যদি সরল বস্তুবাদকে স্বীকার করি তাহলে একটা সমস্যা হবে। কি সমস্যা? না সমস্যা হবে এটা যে বস্তুটাকে যদি আমি সরাসরি জানি তাহলে এই যে দড়িকে সাপ বলে যে ভুল জ্ঞান হয়, যে আমূল প্রত্যক্ষের জ্ঞান হয়, যে ভ্রম প্রত্যক্ষের জ্ঞান হয়, সেই জ্ঞানের কিন্তু ব্যাখ্যা প্রদান করা যাবে না। তো এই কারণে লক পরবর্তীকালে প্রতিরূপী বস্তুবাদের কথা বলছে। সেই প্রতিরূপী বস্তুবাদকে আবার বিজ্ঞানসম্মত বস্তুবাদও বলা হয়। সেখানে বলা হয় বস্তুর যে জ্ঞান হয় সেই জ্ঞানটা সরাসরি আমার হয় না, হয় ধারণার মাধ্যমে বা প্রতিরূপের মাধ্যমে। তো এই ধারণার মাধ্যমে যে আমাদের জ্ঞান হয় বা প্রতিরূপের মাধ্যমে যে আমাদের জ্ঞান হয়, এই রকম তত্ত্ব লক তার দর্শনে স্বীকার করার জন্য লকের মতবাদকে কিন্তু কি বলা যায় প্রতিরূপী বস্তুবাদী বা বিজ্ঞানসম্মত বস্তুবাদী হিসেবে লককে কিন্তু স্বীকার করা হয়। তো এই গেল টোটাল সিলেবাসে, তোমাদের সিলেবাসে লক সম্পর্কে যা আছে পুরোটা আমি বললাম, তোমাদের বোঝালাম। এবার তোমরা নিজেরা বলো যে কোনো টপিক কি এরকম আছে যেটা আমি ছেড়ে গেছি লক সম্পর্কে বলতে হতো? তোমাদের সিলেবাসে যা আছে সেই সিলেবাস অনুসারেই কিন্তু আমি তোমাদের বিষয়গুলো পড়ালাম, বোঝালাম। আশা করি তোমরা সকলে প্রায় বুঝতে পেরেছো। অনেকে বিভিন্ন সময় ক্লাসে জয়েন করছো, কেউ আগে জয়েন করছো, কেউ পরে জয়েন করছো। হ্যাঁ? তো সেই বিষয়টা তো রয়েছে। কিন্তু তবুও আমি আশা করব যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি, যারা একটু দেরির দিকে বা কি বলা যায় জয়েন হয়েছো, আগে যেগুলো পড়ানো হয়ে গেছে, তারা অবশ্যই ভিডিওটা দেখবে। এবং আমি তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করব যে ক্লাস হওয়ার পরে না ক্লাসটা হচ্ছে তোমরা কি বলা যায় শুনবে। ক্লাস হয়ে যাওয়ার পরে অনেকে হচ্ছে কি হয় যে আমি নোটসগুলো দিলাম, নোটসগুলো পড়লো। কিন্তু ক্লাসগুলো পুনরায় সময় পেলে ঘুমানোর সময় সেগুলো শুনবে। শুনলে কি হবে? তোমাদের বিষয়টা ভালো মনে থাকবে। হুম? সেটা ভালো মনে থাকবে। এই কারণে বলব ক্লাসগুলো বারবার শুনবে, ক্লাসগুলো ভালোভাবে জানার চেষ্টা করবে। নোটসগুলো যেগুলো দিচ্ছি সেগুলো পড়বে এবং যে এমনি প্র্যাকটিস সেট তো আমি
যে ফ্রি গ্রুপ রয়েছে সেই ফ্রি গ্রুপে তো সবসময় আমি এনগেজড থাকি, কিছু না কিছু দিতে থাকি। সেইগুলো কিন্তু তোমরা একটু ফলো করবে। তোমরা কিন্তু আমি দেখছি তোমরা সকলে কিন্তু সেটা ফলো করছো না। আমি কেন জানি না আমার ভেতর থেকে মনে হচ্ছে যে কিছুজন রয়েছে যারা শুধুমাত্র নোটস পাওয়ার জন্য পড়ছে এরকম কিছুজন আছে। যে হ্যাঁ, স্যার ক্লাস নিলো বা ভাই ক্লাস নিলো, তো নোটসগুলো দিল সেইগুলো পেয়ে গেলাম সেইগুলো পরে পরীক্ষা যেদিন দেবে সেদিন পড়ে নেব। তো এইরকম অনেকের মানসিকতা আছে বলে আমার মনে হয়। কিন্তু